সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি ডাক্তার খান হাসানুজ্জামান। হ্যাঁ, লিঙ্কটা দিবে যে এক্স রেজিস্টার এনা মেডিকেল কলেজ ডেভিড মেডিসিন ডিপার্টমেন্ট। আজকে আমরা ডেভিডসনের 5 নম্বর ক্লাসটা শুরু করব। আমরা রেসপিরেটরি সিস্টেমে আছি। আজকে রেসপিরেটরি সিস্টেমটা আশা করি শেষ করব। সব শেষ হবে না, জাস্ট প্রতিটা সিস্টেমের কিছু কিছু অংশই দেখানোই হচ্ছে উদ্দেশ্য। এখানে আমরা ডেভিডসনের যে একটা পেজ নাম্বার যেটা হচ্ছে যে 23rd এডিশনে 582 পেজে এখানে কিছু টেবিল দেওয়া আছে। সেই টেবিলটা হচ্ছে যে ফ্যাক্টরস দ্যাট প্রিডিসপোজ টু দ্য নিউমোনিয়া। আমরা আজকে নিউমোনিয়া নিয়ে আলাপ করব। নিউমোনিয়া কি কি কন্ডিশন বা কি কি ফ্যাক্টর থাকলে কাদেরই নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে যারা সিগারেট স্মোকার। এই সিগারেট স্মোকারদের নিউমোনিয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে এই স্মোকিংটা রেসপিরেটরি ট্রিতে যে সমস্ত সিলিয়ারি মুভমেন্ট গুলো হয়, এই সিলিয়ারি মুভমেন্টটা কিন্তু একটা আমাদের ডিফেন্সিভ ফাংশন হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো অর্গানিজম ঢুকলে, ডাস্ট পার্টিকেল ঢুকলে ওটাকে সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে এটা উপরের দিকে নিয়ে চলে আসে, তারপরে কাফিং এর মাধ্যমে বের হয়ে যায়। কিন্তু সিগারেট স্মোকিং করলে ওই সিলিয়ারি মুভমেন্টটা নষ্ট হয়ে যায়, ফলে তার ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অনেক ভাইরাল ইনফেকশনে বা অনেক আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে তখনও কিছু ডিফেন্সিভ ফাংশন কমে যায়। অ্যালকোহলিক পেশেন্টেরও তাই ডিফেন্সিভ ফাংশন, সিলিয়ারি মুভমেন্ট কমে যায়। গ্লুকোকর্টিকয়েড থেরাপি দিলে এই ইমিউন ফাংশনটা কমে যায়, ফলে ইনফেকশন চান্সটা বেশি থাকে। ওল্ড এজ, এদেরও ডিফেন্সিভ ফাংশন কম থাকে। রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনও তাই। প্রি এক্সিস্টিং লাং ডিজিজ, যেমন প্রি এক্সিস্টিং আগে সিওপিডি আছে। সিওপিডি মানে একটা ডিস্ট্রাকটিভ লাং। এই ডিস্ট্রাকটিভ লাংসে আমাদের লাংসের যে ডিফেন্সিভ ফাংশন শুধু সিলিয়ারি মুভমেন্ট তা নয়, এখানে আরো অনেক কিছু ফাংশন আছে, যেমন নর্মাল স্নিচিং, কাফিং, এগুলো একটা ডিফেন্সিভ ফাংশন। সিলিয়ারি মুভমেন্ট একটা ডিফেন্সিভ ফাংশন। তার আইজিএ সিক্রেশন হয়, এটা একটা ডিফেন্সিভ ফাংশন। তাহলে এই সমস্ত প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকলে এই ডিফেন্সিভ ফাংশন গুলো নষ্ট হয়ে যায়, যেমন সিওপিডি তে। তার ফলে এদের ইনফেকশনটা বারবার হতে থাকে, নিউমোনিয়া হতে থাকে। এইচআইভি ইনফেকশন এটাই একটা ইমিউনোসাপ্রেসড কন্ডিশন, এখানেও ইনফেকশন সম্ভাবনা বেশি থাকে। ইনডোর এয়ার পলিউশন, যেমন হচ্ছে যে বদ্ধ ঘরে যদি রান্না বান্না করা হয়, ইনডোরটা যদি পলিউটেড থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ডিফেন্সিভ ফাংশনে কিছু ডিস্টার্বনেস হয়। অর্থাৎ আলটিমেটলি যে ফ্যাক্টরস গুলো বলা হলো, এগুলো রেসপিরেটরি যে ডিফেন্সিভ ফাংশন, এগুলো ইম্পেয়ার্ড হয়ে যায়, ফলে তখনই নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি থাকে। এটার থেকে কোনো এমসিকিউ হয় কিনা? হ্যাঁ, এটার থেকে এমসিকিউ খুব বেশি যে আসে তা না, কিন্তু এটা প্র্যাকটিস ফিল্ডের জন্য এটা দরকার হয় যে আসলে রোগীর যদি নিউমোনিয়া হয়, দেখা যাবে যে তার কোনো না কোনো একটা ডিফেন্সিভ ফাংশন কম হওয়ার কোনো একটা ফ্যাক্টর প্রেজেন্ট আছে। আচ্ছা, তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে অর্গানিজম। কি অর্গানিজম দিয়ে এই নিউমোনিয়াটা হবে? অর্গানিজম তো আসলে আমাদের এই এনভায়রনমেন্টের অভাব নেই। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে ব্যাকটেরিয়াল যে অর্গানিজমের ভিতরে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই যতগুলো ব্যাকটেরিয়ার কজ গুলো এখানে লেখা আছে, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটা 50%, অর্থাৎ 50% বা অর্ধেকের মতো কারণ হচ্ছে একটাই, একা নিজেই। তাছাড়া মাইকোপ্লাজমা নিউমোনিয়া একটা কারণ আছে, এটা প্রায় 5 to 7%। যেটা লিজনেলা নিউমোনিয়া, এটাও 3 to 4% কারণ। ক্লেমাইডিয়া নিউমোনিয়া আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই ব্যাকটেরিয়া দিয়েও নিউমোনিয়া হচ্ছে। স্টাফিলোকক্কাস অরিয়াস, স্টাফিলোকক্কাস অরিয়াস বিশেষ করে যারা আছে যে প্যারেন্টাল ড্রাগ অ্যাবিউজার বা অ্যাডিক্টেড পারসন, এদের কিন্তু এই স্টাফিলোকক্কাস অরিয়াস দিয়ে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। ক্লেমাইডিয়া সিটাসি একটা ইম্পর্টেন্ট কারণ। কক্সিলা বার্নিটি যারা হচ্ছে যে পশু পাখি এদের কন্ট্যাক্টে থাকে, তাদের ক্ষেত্রে যে নিউমোনিয়াটা হয় সেটা এটা দিয়ে সম্ভাবনা বেশি। ক্লেপসিলা নিউমোনিয়া, এটা একটা কারণ। তা এই যে প্রত্যেকটা অর্গানিজম, এই কজগুলো একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ, কোন কোন অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হয়। এর ভিতরেও লেজনেলা নিউমোনিয়া, বিশেষ করে এই লেজনেলা নিউমোনিয়াতে যেগুলো যারা আছে কুলিং কন্ডিশনে থাকে, যেমন এয়ার কন্ডিশন রুমে থাকে লম্বা টাইমে, তাদের পসিবিলিটি বেশি থাকে। হ্যাঁ, যেমন হোস্টেল বা অথবা হোটেলে, এদের ক্ষেত্রেও যারা বসবাস করে বেশি, এদের ক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি থাকে। তা এইগুলো কিছু কথাগুলো মাথায় রাখতে হবে। তবে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আমরা যে কমন যে নিউমোনিয়াটা পাই সেটা যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, সেরকম একটা ড্রাগ এডিক্টেড পারসন, দ্যাট হচ্ছে প্যারেন্টাল ড্রাগ এডিক্টেড, তার যদি নিউমোনিয়া হয় আমরা সাসপেক্ট করবো স্টাফিলোকক্কাস অরিয়াস। বার্ডস অথবা
যারা মুরগি পালে অথবা পশু পাখি পালে তাদের কন্টাক্টে যারা থাকে সবসময় তাদের যদি নিউমোনিয়া হয় এটা কি আমরা ভাববো কক্সিয়ালা বার্নিটি? এইভাবে আমাদের চিন্তা করা যায়। আর ভাইরাল ইনফেকশনের নিউমোনিয়া হতে পারে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে মিজলস এর কারণেও নিউমোনিয়া হতে পারে। মিজলস এর যে কমপ্লিকেশন নিউমোনিয়া নিয়ে আসতে পারে। হার্পিস সিমপ্লেক্স এর কমপ্লিকেশন নিউমোনিয়া আসতে পারে। ভেরিসেলা জোস্টার এটাও তাই, অ্যাডেনো ভাইরাসও তাই, সাইটোমেগালো ভাইরাস, করোনা ভাইরাস। হ্যাঁ, আগে বলা হয়তো এগুলোই সার্স, যেগুলো মার্স এগুলি, কিন্তু এখন প্রথম এবং ১ নম্বর চিন্তা করা হয় করোনা ভাইরাস বলতে কোভিড-19। এখন কোভিড-19 এর নিউমোনিয়া বেশ ভালোই পাওয়া যাচ্ছে এবং এটা হচ্ছে এখন একটা প্যান্ডেমিক এরিয়া, প্যান্ডেমিক জোন। এই জন্যে এখন কারোর যদি নিউমোনিয়া হয়, জ্বর হয়, কাশি হয় এবং যদি শ্বাসকষ্ট হয়, তার যদি চেস্ট এক্স-রে তে কোনো কনসালটেশন পায়, তাহলে আগেই ধারণা করতে হয় এখন কোভিড-19। তারপরে আমাদের অন্য করে চিন্তা করতে হয়। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা কিন্তু টাইম ভেদে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে ওই একই পেজে 582 তে আ আ 582 না, সরি, এটা আছে 583 তে, হ্যাঁ, 583 তে কিন্তু একটা আ ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে কথা আছে এবং 582 তে আছে, সরি, 582 তে আছে ক্লিনিক্যাল ফিচার্স। যেটা আমরা এই ক্লিনিক্যাল ফিচার্সটা 583 পেজে আ এই পেজটা পাচ্ছি। তার ফার্স্ট হচ্ছে যে যেহেতু একটা নিউমোনিয়া হয়েছে তার অবশ্যই একটা কাশি থাকবে, জ্বর থাকবে এবং তার একটা প্লুরেটিক চেস্ট পেইন থাকবে। প্লুরেটিক চেস্ট পেইন এটার মানে কি? এটার মানে হচ্ছে রোগীকে যদি বলা হয় যে আপনি নিঃশ্বাস নেন একটু জোরে, বুক ভরে শ্বাস নিতে গেলে প্রচন্ড ব্যথা এসে চিৎকার করে উঠবে। কারণ যখন নিঃশ্বাস নিবে তখন নিঃশ্বাসের সঙ্গে তখন কি মুভমেন্ট করে? প্লুরা মুভমেন্ট করে, চেস্ট ওয়াল মুভমেন্ট করে। তাহলে প্লুরা যদি ইনফ্লামড থাকে নিউমোনিয়ার কারণে, তাহলে এই প্লুরেটিক চেস্ট পেইন এটা ইনফ্লামড হলে এটা এক্সপান্ড করার সময় তখন কিন্তু সিভিয়ার পেইন হবে। একে বলে প্লুরেটিক চেস্ট পেইন। যখন নিঃশ্বাস নেবে ওই সময় যখন বুকে ব্যথাটা হবে। এটাই প্রেজেন্টিং ফিচার্স। এবং এছাড়া এই ব্যথাটা কখনো শোল্ডার বা anterior abdominal wall এ রিফার্ড হইতে পারে, আপার অ্যাবডোমেন টেন্ডারনেস, অর্থাৎ যদি নিউমোনিয়াটা লাংসের নিচের দিকে হয় তাহলে আপার অ্যাবডোমিনাল পেইন বা টেন্ডারনেস নিয়ে আসতে পারে। তাহলে দেখো যে সমস্যা বুকে কিন্তু ব্যথা হচ্ছে আপার অ্যাবডোমেনে। এরকম অবস্থা আসতে পারে। যখন এটাই নিউমোনিয়াটা যখন লোয়ার লোব নিউমোনিয়া হয়, অর্থাৎ লাংসের নিচের দিকে যখন নিউমোনিয়া হয়। ইভেন লোয়ার লোব নিউমোনিয়া হলে তখন ডায়াফ্রাম ভেদ করে লিভারকে ইনফ্লামড করতে পারে, ফলে হেপাটাইটিসও নিয়ে আসতে পারে। এত কিছু একটা জিনিস হতে পারে। এরপরে যেটা আসতেছে যে যখন আ এটা বিশেষ করে মাইকোপ্লাজমা নিউমোনিয়া নিয়ে যখন এটা নিউমোনিয়া হবে, তখন এটা সাধারণত কমন হচ্ছে ইয়াং পিপল এর, রেয়ার হচ্ছে এল্ডারলিদের। কিন্তু হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কমন হচ্ছে এল্ডারলিদের। আর লেজনেলা নিউমোনিয়া এটা একটু আগে বলছিলাম, এটা লোকাল আউটব্রেক সেন্টারড অন কন্টামিনেটেড কুলিং টাওয়ারস ইন হোটেলস, হসপিটালস অ্যান্ড ইন্ডাস্ট্রি। কুলিং কন্ডিশনে কুলিং টাওয়ারে যে সমস্ত আ যারা থাকে তাদের কন্ট্যাক্টে কিন্তু এই লেজনেলা নিউমোনিয়ার সম্ভাবনা বেশি। স্টাফিলোককাস অরিয়াস হচ্ছে মোর কমন হচ্ছে আফটার দ্য এপিসোডিক অফ দ্য ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জ্বর হওয়ার পরে তারপরে যদি নিউমোনিয়া হয় স্টাফিলোককাস অরিয়াস সাসপেক্ট করতে হয়। কিন্তু যে কথাটা এখানে লেখা নাই ওই একটু আগে বলছিলাম, হ্যাঁ, সে আ প্যারেন্টাল ড্রাগ অ্যাবিউজার যারা, হ্যাঁ, বা অ্যাডিক্টেড যারা তাদের ক্ষেত্রে নিউমোনিয়া স্টাফিলোককাস অরিয়াস দিয়ে। ক্লেবসিলিয়া নিউমোনিয়া হচ্ছে স্পেসিফিক অ্যাসোসিয়েশন উইথ অ্যালকোহল অ্যাবিউজ। যারা অ্যালকোহল অ্যাবিউজ তাদের ক্ষেত্রে ক্লেবসিলিয়া নিউমোনিয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই মোটামুটি এই যে কথা প্রতিটা অর্গানিজম কোন কন্ডিশনে কোন নিউমোনিয়া আমরা চিন্তা করব। আর এই কথাগুলো যেমন প্র্যাকটিস ফিল্ডের জন্য যেমন দরকার, কাদের ক্ষেত্রে আমরা কোনটা চিন্তা করব বেশি। আবার এটাও একটা এমসিকিউর একটা অংশ। সেই এমসিকিউটা আসলে কি এমসিকিউ বস্তুত সারা দেশে, আমাদের দেশে বলি, বিদেশে বলি, এফসিপিএস, এমডি, এমআরসিপি আসলে যেটা বলতে হয় যে এমসিকিউ কিন্তু আসলে ভেদাভেদ নাই। যেটা ক্লিনিক্যাল ইম্পোর্টেন্ট যে স্যারটা যখনই কোয়েশ্চেনটা করবে সে যখন দেখবে যে না আমার কাছে মনে হচ্ছে এই প্যাথোজেনিক্সটা ইম্পোর্টেন্ট, সে তখন এই প্যাথোজেনিক্স এর অংশটুকু এমসিকিউ দিয়ে দিল। আবার কোন স্যার মনে করলো না এই ক্লিনিক্যাল এই অংশটুকু সবারই জানা উচিত, তখন সে দেখা গেল ওই অংশটুকু এমসিকিউ দিয়ে দিল। আসলে স্পেসিফিকলি বলা যাবে না যে এই অংশটুকু এমসিপিএস এর জন্য বা এই অংশটুকু এমআরসিপির জন্য বা এই অংশটুকু এফসিপিএস এর জন্য বা এমডির জন্য। তা পড়তে হবে বুঝে যে এমসিকিউ যেকোনো জায়গা থেকেই হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই যেটা অবশ্য ডেভিডসনের না, এটা কোমান ক্লার্ক থেকে নিয়ে আসছি। যেমন মাইকোপ্লাজমা নিউমোনিয়া হলে এর শুধু লাংসে না এক্সট্রা পালমোনারি কিছু কমপ্লিকেশন নিয়ে আসে।
যেমন হচ্ছে যে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, অর্থাৎ লাংসে নিউমোনিয়া ছাড়াও হার্টে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিসও নিয়ে আসতে পারে। র্যাশ বা ইরাথেমা মাল্টিফর্ম, এটা স্কিনের র্যাশ এবং ইরাথেমা মাল্টিফর্মে একটা ফিচার্স নিয়ে আসতে পারে। ব্লাডের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্রোম্বোসাইটোপিনিয়া। আর মাস্কুলোস্কেলেটালের কিছু কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, মায়ালজিয়া বা আর্থ্রালজিয়া, মাসেলে পেইন বা জয়েন্ট পেইন। নার্ভাস সিস্টেমে কিছু কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, মেনিনগোএনকেফালাইটিস এবং নিউরোলজিক্যাল কিছু অ্যাবনর্মালিটিস নিয়ে আসতে পারে, যেমন সেরিবেলার অ্যাটাক্সিয়া, গুলেনবার্গ সিনড্রোম পর্যন্ত নিয়ে আসতে পারে। আর জিআইটির ভিতরে নিয়ে আসতে পারে ভমিটিং, ডায়রিয়া, এরকম নিয়ে আসতে পারে। এই কমপ্লিকেশন গুলো ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য এর কোনো মাপ নাই। এই কথাগুলোর উপরে যার জন্য আমি এটা আলাদাভাবে একটা টেবিল করে নিয়ে আসলাম যে এটা যেকোনো পরীক্ষা, পোস্ট গ্রাজুয়েশনে যেকোনো পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। মাইকোপ্লাজমা নিউমোনিয়া কি সমস্যাগুলো বা কি কমপ্লিকেশন গুলো নিয়ে আসতে পারে। শুধু তাই না, যেমন এটা একটু কমন ক্লাব থেকে নিয়ে আসছি যে একটা যখন লিজনেলা নিউমোনিয়া আসে, এই পেশেন্টটা আমরা মোটামুটি সাসপেক্ট করব কাকে? এই ৪টের ভিতরে যদি যেকোনো ৩ যদি পাই, 3 অফ দ্য 4 ফলোইং ফিচার্স। কি ৪ ফিচার্স? এ প্রোড্রোমাল ভাইরাল লাইক ইলনেস, অর্থাৎ এটা ভাইরাস লাইক একটা জ্বর ভাব, গায়ে ব্যথা, মাইলজিয়া, হ্যাঁ? যে জ্বর ভাব বা জ্বর এই জাতীয় থাকলে তাকে ভাইরাল লাইক ইলনেস পাচ্ছি। এই ভাইরাল লাইক ইলনেস এর সাথে যদি ড্রাই কাফ থাকে, কনফিউশন, পেশেন্টটা কনফিউজড হয়ে গেছে অথবা ডায়রিয়া নিয়ে আসছে। তারপর হচ্ছে যে সিবিসি করলে দেখা যায় লিম্ফোপেনিয়া, লিম্ফোসাইটের পরিমাণ কম। লিউকোসাইটোসিস বেশি নাই, উইথআউট মার্ক লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস বেশি না কিন্তু লিম্ফোপেনিয়া, অর্থাৎ সিবিসিতে লিম্ফোপেনিয়া পাচ্ছি। ইলেক্ট্রোলাইটস করলে দেখা যাবে হাইপোনাট্রিমিয়া পাচ্ছি। এই ৪ টের ভিতরে যেকোনো ৩ টে যদি থাকে আমরা সাসপেক্ট করতে পারি এটা লেজনেলা নিউমোনিয়া। এই লেজনেলা নিউমোনিয়া আরো কিছু ফিচার্স থাকতে পারে, যেমন হচ্ছে অ্যালবুমিন করলে হাইপো অ্যালবুমিনেমিয়া পেতে পারি। হাই সিরাম লেভেল অফ দ্য অ্যামাইনো ট্রান্সফারেজ পেতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে লিজনেলা নিউমোনিয়াতে যদি বলা হয় যে কনফিউশন থাকে, ডায়রিয়া থাকে, ট্রু। লিজনেলা নিউমোনিয়াতে যদি বলা হয় লিম্ফোপেনিয়া থাকে, ট্রু। হাইপোনাট্রিমিয়া থাকে, ট্রু। হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকে, ট্রু। রেইজ অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইম থাকে, ট্রু। তাহলে এই প্রত্যেকটা কথা কিন্তু এমসিকিউ। এটা বিশেষ করে মাইকোপ্লাজমা নিউমোনিয়া আর লিজনেলা নিউমোনিয়া আর এই কথাগুলো জানতে হবে। ওই ডেভিডসনে 583 পেজে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এটা হচ্ছে যে একটা নিউমোনিয়ার সিভিয়ারিটি বোঝার জন্য। এই ফ্লো চার্টের ভিতরে আছে হচ্ছে যে এনি অফ যদি কনফিউশন, এটা 0.1, ইউরিয়া লেভেল যখন 7 মিলিমোল পার লিটার, এটাও 0.1, রেসপিরেটরি রেট যদি কাউন্ট করি 30 বেশি যদি পাই, এটাও সরি 0.1 না, প্রত্যেকটা 1 পয়েন্ট করে। ব্লাড প্রেশার সিস্টোলিক হচ্ছে লেস দ্যান 90 মিলিমিটার অফ মার্কারি, ডায়াস্টোলিক লেস দ্যান 60 মিলিমিটার অফ মার্কারি। এর ক্ষেত্রেও আমরা মার্ক করলাম 1। এজ যখন 65 ইয়ার্স হবে এর মান থেকে মার্ক করলাম 1। তাহলে 1 1 1 1 1 কয়টা 1? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন এই 5টা পয়েন্ট, এখন কোন নিউমোনিয়া রোগী যদি দেখা গেল সিভিয়ার নিউমোনিয়া, তার বেডের কাছে গেলাম, দেখলাম যে সে কনফিউজড আছে, ডিসওরিয়েন্টেড আছে, কনফিউজড আছে। যে কথার নাম বললে, জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারছে না, বা যেভাবে কথা বলছে তার কোনো উত্তর বা মানে হচ্ছে না, এরকম কনফিউজ লেভেল আছে। আর বেড সাইডে তো আর সাথে ইউরিয়া টেস্ট করা যাবে না। আমরা রেসপিরেটরি রেট কাউন্ট করতে পারি, সাথে দেখি যে রেসপিরেটরি রেট 30 উপরে পাচ্ছি। ব্লাড প্রেশারটা দেখতে পারি, যদি দেখি যে সিস্টোলিক বা ডায়াস্টোলিক কোনোটাই কম পেলাম। আর যদি এজ যদি 65 ইয়ার্স এর বেশি হয়ে থাকে, এই পয়েন্ট যদি 0 থেকে 1 পয়েন্ট থাকে, তাহলে এই রোগীটার ভয় পাওয়ার কিছু নাই, এটা হোম ট্রিটমেন্ট দিলেই হবে। পয়েন্ট যদি 2 থাকে তাহলে আউটডোর, অর্থাৎ হসপিটালে সুপারভাইজ আউট পেশেন্ট, আউটডোরে ম্যানেজমেন্ট দিয়ে ছেড়ে দিলে হবে, অথবা হসপিটালে থাকলেও খুব অল্প সময় থেকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিতে পারি। এই সাথে 0.2 পর্যন্ত, সরি 2 পয়েন্টস পর্যন্ত আমরা আউটডোর ম্যানেজমেন্ট দিয়ে ছেড়ে দিতে পারি। কিন্তু পয়েন্ট যদি 3 হয় অবশ্যই হসপিটালে ভর্তি করেই তাকে ট্রিটমেন্ট দিতে হবে। আর যদি পয়েন্ট যদি 4 বা 5 এ চলে যায় তাহলে অবশ্যই আইসিইউতে নিয়ে যেতে হবে। তাহলে কাকে আইসিইউতে নিব, কাকে আইসিইউতে নিব না, খুব দ্রুত চট করে আমরা এই রোগীটা একটা অ্যাসেস করে ফেলতে পারি। আমি এটা দিয়ে একটা গল্প না, একটা আ আমারই একটা বলতে পারি। আজ থেকে ৩-৪ বছর আগে এনাম মেডিকেলে সকালবেলায় যখন গেলাম তখন দেখি যে একটা নিউমোনিয়া পেশেন্ট, ইয়াং পেশেন্ট, বয়স 18 বা 20 হতে বয়স হবে। এখন ওখানে ওই জুনিয়র ডাক্তাররা তারা বলল যে, "ভাই এটা তো বুঝছি না, কি করব?" আমি যেয়ে দেখি রোগীটা আসলেই ডিসওরিয়েন্টেড আছে। রেসপিরেটরি রেট 30 এর উপরে চলে গেছে।
এবং প্রেশারটা 90 নিচে নামে নাই, তবে 100 এর নিচে নেমে গেছে, বেশ 95 এর নিচে নেমে গেছে। এজ তো 18 এজ, এটা তো বেশি বয়স না। তাই ৩ টে পয়েন্টই পেয়ে গেলাম। আমি তো ওইখানে দাঁড়িয়ে ইউরিয়া পরীক্ষা করতে পারছি না। আমি বললাম যে এই রোগীকে ইমিডিয়েটলি আইসিইউ তে পাঠিয়ে দাও। তাহলে মোটামুটি ৩ টা পয়েন্ট পাওয়ার পর আমি আর ওখানে এক ফোঁটাও দেরি করলাম না, যে তাড়াতাড়ি আইসিইউ তে পাঠিয়ে দিলাম। তো এইভাবে একটা পেশেন্টের বেড সাইডে দাঁড়িয়ে আমরা দ্রুত একটা ডিসিশন নিতে পারি। জাস্ট এই পয়েন্টটা যদি মাথায় রাখি, কার্ভ 65। একটু আগে আমরা যে ফিগারটা দেখে আসলাম, এখানে সেগুলো একটু লিখে রাখছি। যে মায়ালজিয়া, আর্থালজিয়া হয় লিজোনেলিয়া মাইকোপ্লাজমা নিউমোনিয়ার ক্ষেত্রে। পেরি বা মায়োকার্ডাইটিস হবে, সেটা হচ্ছে মাইকোপ্লাজমার ক্ষেত্রে। মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হবে, কনফিউশন হবে বা ডায়রিয়া হবে, এটা লিজোনেলা নিউমোনিয়ার ক্ষেত্রে। হেপাটাইটিস হয় হচ্ছে বিশেষ করে লিজোনেলা নিউমোনিয়ার ক্ষেত্রে। ইরাইথেমা মাল্টিফর্ম বা নোডোসাম হবে মাইকোপ্লাজমা নিউমোনিয়ার ক্ষেত্রে। তারপরে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে মাইকোপ্লাজমার ক্ষেত্রে। হার্পেস লেভেলিস হবে নিউমোকক্কাস নিউমোনিয়ার ক্ষেত্রে। তো মোটামুটি এইগুলোও কিন্তু এমসিকিউ দিয়ে দেয়। এইগুলো কিন্তু ডেভিডসনের ভিতরেই লেখা আছে, যেটা আমি তুলে এখানে রাখছি। তাহলে এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে ফর এমসিকিউর জন্য, যেকোনো পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য। এর পরের যদি পেজে চলে যায়, পরের পেজে আমরা একটা ইনভেস্টিগেশন একটা টেবিল পাবো। সেই পেজ নাম্বার হচ্ছে যে 584, 23rd এডিশন মেডিসিনের। এইখানে দেখা যাবে যে আমরা ইনভেস্টিগেশন বিশাল একটা টেবিল দিয়ে আছে। প্র্যাকটিস ফিল্ডে কিন্তু এত কিছু আমরা করি না। তবে আমাদের সবগুলো জানতে হবে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য, এবং কোন পোস্ট গ্রাজুয়েশন এমসিকিউ যেকোনো সময় হতে পারে। ব্লাড কাউন্ট বা সিবিসি দেখে আমরা যখন এটা হাই হতে পারে, লো হতে পারে, সিবিসি ডাব্লিউবিসি কাউন্ট যখন মোর দেন 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 পার লিটার হবে, অথবা লেস দেন 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 পার লিটার হবে, তখন এটা ইন্ডিকেট করে মার্কার অফ দ্য সিভিয়ারিটি। তাহলে দেখো ইনভেস্টিগেশন দিয়ে কোনটা কি সিভিয়ারিটি সেটাও বোঝা যায়। সিবিসি যদি 11,000 বা 12,000 হয়, 13,000 হয়, তাহলে এটা অবশ্যই নিউমোনিয়া, কিন্তু সিভিয়ার নয়। কিন্তু 20,000 এর বেশি হয়ে গেলে তখন এটা অবশ্যই সিভিয়ার। অথবা সিবিসি কাউন্ট যখন 4,000 এর নিচে নেমে চলে যাবে, তখন এটা অবশ্যই সিভিয়ার। এবং এটা নিউট্রোফিল কাউন্টটা বাড়ে, এই জন্য একে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস বলা হয়। সিবিসিতে হিমোলাইটিক অ্যানিমিয়া ফিসাস পাইতে পারি যদি মাইকোপ্লাজমা নিউমোনিয়া হয়, কারণ মাইকোপ্লাজমা নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন হচ্ছে হিমোলাইসিস। এটা যখন কমপ্লিকেশন হবে তখন পাওয়া যেতে পারে, না হলে তো পাবো না। তো মেইনলি আমরা প্র্যাকটিস ফিল্ডে একটাই মাথায় রাখবো, সিবিসি তে ডাব্লিউবিসি কাউন্ট বাড়তেও পারে, কমতেও পারে। তবে 20,000 এর বেশি হলে বা 4,000 এর নিচে হলে সেটি হচ্ছে যে সিভিয়ার। ইউরিয়া লেভেলটা আমরা করতে পারি 7 এর উপরে চলে গেলে আমরা সিভিয়ারিটি ভাবতে পারি, যে কার্ভ 65 ওখানে দেখে আসছি। হাইপোনেট্রিমিয়া যদি হয়, সেটাও সিভিয়ারিটিকে ইন্ডিকেট করে, সোডিয়াম লেভেল যখন কমে যাবে। লিভার ফাংশন টেস্টের বিষয়ে বিশেষ করে হাইপোঅ্যালবুমিয়া যদি হয়, সেটাও সিভিয়ারিটি ডিপেন্ড করে। বিশেষ করে হাইপোঅ্যালবুমিয়া একটু আগে দেখে আসছি, এটা লিজোনেলা নিউমোনিয়ার ক্ষেত্রে হয়। হাইপোনেট্রিমিয়া এটাও লিজোনেলা নিউমোনিয়ার ক্ষেত্রে হয়, এটা সিভিয়ারিটি ইন্ডিকেট করে। ইএসআরটা বাড়বে যে কোনো ইনফেকশনে, এটা নন স্পেসিফিক। আর ব্লাড কালচারে যদি ব্যাকটেরিয়ামিয়া পায়, তাহলে অবশ্যই সিভিয়ারিটি ইন্ডিকেট করে। সাধারণত ব্যাকটেরিয়া ব্লাডে সহজে আসে না, আসে স্পুটাম কালচার করে দেখতে হয়। কিন্তু ব্লাড কালচার যদি পায়, তাহলে বুঝতে হবে এটা ব্লাডে ইনভেট করছে এবং সেটা সিভিয়ারিটি ইন্ডিকেট করে। কোল্ড অ্যাগ্লুটিনিন, এটা আমরা পাবো মাইকোপ্লাজমা নিউমোনিয়ার ক্ষেত্রে, এটা এমসিকিউ দিয়ে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে এবিজি করে আমরা যে কোনো নিউমোনিয়ার ক্ষেত্রে, এখন তো করোনা নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে অক্সিজেন স্যাচুরেশন 93 নিচে নামছে কিনা। যে কোনো নিউমোনিয়ার ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন 93 নিচে নেমে গেলেই কিন্তু এটাও কিন্তু সিভিয়ারিটি ইন্ডিকেট করে। স্পুটাম, মেইনলি স্পুটামে কালচার করা উচিত, স্পুটামে গ্রাম স্টেনিং করা উচিত, গ্রাম স্টেনে কোনো কক্কাস পাওয়া যাচ্ছে কিনা, এবং কালচার করে দেখা উচিত কোনো অর্গানিজম পাবো কিনা। এমনকি ওরোফেরিং সোয়াব আমরা কালচার করে দেখতে পারি। ইউরিনে করবো কি অ্যান্টিজেন দেখবো, কার অ্যান্টিজেন দেখবো, নিউমোকক্কাল বা লিজোনেলা অ্যান্টিজেন। হ্যাঁ, ইউরিনে। তাহলে আমরা এখানে কোল্ড অ্যাগ্লুটিনিন দেখতেছি মাইকোপ্লাজমার জন্য, আর ইউরিনে অ্যান্টিজেন দেখতেছি হচ্ছে নিউমোকক্কাল বা লিজোনেলার জন্য অ্যান্টিজেন। এই দুটো কিন্তু এমসিকিউর একটা অংশ, এটাও মাথায় রাখতে হবে। চেস্ট এক্সরেতে সাধারণত আমরা কনসলিডেশন বা অপাসিটি পাই, হোমোজেনাস অপাসিটি, প্যাচি অপাসিফিকেশন ইনভলভস ইনটু দ্য হোমোজেনাস কনসলিডেশন পাই। তাছাড়া আমরা ইয়ার ব্রঙ্কোগ্রাম, এটা আমি এখন আলাপ করছি না, যদি এক্সরে কখনো পড়ায় তাহলে সেখানে আলাপ হবে। সাধারণত আমরা বেশি পাই হচ্ছে যে হোমোজেনাস অপাসিটি, যেটা হচ্ছে কনসলিডেশন। তা এটা আসলে কেমন দেখতে, এটা দেখতে হচ্ছে এরকম একটা চেস্ট এক্সরে। সেই চেস্ট এক্সরে দেখা গেলো যে আমরা একটা কনসলিডেশন এরকম, কোনটা ব্ল্যাক শ্যাডো মাঝখানে এটা হোয়াইট একটা শ্যাডো, এবং পুরোটাই হোমোজেনাস, কোথাও ডট 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 নাই। তাহলে এরকম পেতে পারি, সেটা এখানেও পেতে পারি, নিচেও পেতে পারি, যে কোনো জায়গায়।
এই সাইডও পেতে পারি, এরকম একটা হোমোজেনাস একটা অপাসিটি পাবো। কমপ্লিকেশন যদি হয়, হ্যাঁ, কমপ্লিকেশন হলে প্যারানিউমোনিক ইফিউশন, হ্যাঁ, কমপ্লিকেশন যদি হয় আমরা এক্সরেতে ইফিউশন পেতে পারি, এমনকি অ্যাবসেসও পেতে পারি। স্টাফিলোকক্কাস অরিয়াস যদি দেওয়া হয় তাহলে আমরা একটা ক্যাভিটেশন পেতে পারি ইত্যাদি। এমনকি পোলার ফ্লুইড ফাইলে সেটা আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি, দেখলে এটা নিউট্রোফিল কাউন্ট বেশি কিনা এটা দেখতে পারি। এত কিছুর ভিতরে আসলে প্র্যাকটিসের জন্য শুধু সিবিসি আর চেস্ট এক্সরে যথেষ্ট। আর একটু যদি ভালো দেখা যায় কোন অ্যান্টিবায়োটিকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তাহলে স্পুটাম কালচার করা যায়। হ্যাঁ, এইগুলোই হচ্ছে। আর কোথাও কোথাও মাইক্রোপ্লাজমার জন্য আমরা কোল্ড অ্যাগ্লুটিনিন দেখি, কোথাও কোথাও ওই যে লিজনেলার জন্য আমরা ইউরিনের অ্যান্টিজেনও দেখা হয়, এইগুলি। কিন্তু খুব বেশি না, জাস্ট ওই সিবিসি আর চেস্ট এক্সরে করলে মোটামুটি একটা ডায়াগনোসিস কনফার্ম চলে আসে। ওই টেবিলে আমরা যেটা দিতে পারি, একটা অ্যান্টিবায়োটিক একটা টেবিল দেওয়া আছে ওই পেজে 58585। ওখানে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া আছে আনকমপ্লিকেটেড কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আনকমপ্লিকেটেড মানে হচ্ছে যে সিভিয়ার না, এবং কমপ্লিকেশনটা আসে নাই। তাহলে এর ক্ষেত্রে আমরা ওই যাদের স্কোর 0, 1, 2 এদের ক্ষেত্রে জাস্ট একটা সিঙ্গেল একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। সেই অ্যান্টিবায়োটিক জাস্ট অ্যামোক্সিসিলিন 500 mg 3 টাইমস ডেইলি। এখন দিতে বলা হয় অ্যামোক্সিক্লাব। অ্যামোক্সিক্লাব দিতে বলা হয়, বিভিন্ন নামে পাওয়া যায় আমাদের বাজারে, মক্সাক্লাব, হাইমোক্সিক্লাব ইত্যাদি। এটা আছে 625 mg পাওয়া যায়। ক্লোরোবেনিক অ্যাসিড যোগ হলে 625 হবে, আর শুধু অ্যামোক্সিসিলিন হলে 500 mg হবে, 3 টাইমস ডেইলি ওরালি। যদি পেশেন্ট যদি এই পেনিসিলিনে যদি সে অ্যালার্জিক থাকে তাহলে তাকে একটা ক্লারিথোমাইসিন দিতে পারি। ক্লারিথোমাইসিন 500 mg টুয়াইস ডেইলি ট্যাবলেট ফর্মে। কেউ কেউ এরাথ্রোমাইসিন দেয়, এরাথ্রোমাইসিন খুব বেশি ইউজ করে না, করে সবাই ক্লারিথোমাইসিন। তাহলে আলটিমেটলি কি হলো, আনকমপ্লিকেটেড পেশেন্ট, অর্থাৎ সিভিয়ার না, ওই স্কোরটা তুমি 0, 1, 2 এই পর্যন্ত যদি পায়, সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা অ্যামোক্সিক্লাব অথবা ক্লারিথোমাইসিন যে কোনো একটাই ওরাল ফর্মে ট্যাবলেট ফর্মে দিতে পারি। পেশেন্টের যদি স্টাফিলোকক্কাস অরিয়াস যদি কালচার করে পায়, ওই যে স্পুটাম কালচার করে পেয়েছি, তাহলে তো এই সমস্ত জিনিস দিলে কাজ হবে না। তার ক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিলিন আইবি ফর্মে দিতে হবে, সাথে ক্লারিথোমাইসিনও যোগ করে দিতে হবে। স্টাফিলোকক্কাস যদি কালচার করে পায়, কিন্তু ক্লিনিক্যালি তো আমরা বুঝবো না স্টাফিলোকক্কাস। সেই ক্ষেত্রে কালচার করে কনফার্ম হলে, স্পুটাম কালচার করে যদি কনফার্ম হই, তখনই আমরা এটা চিন্তা করতে পারি। পেশেন্টে যদি কালচার করে মাইকোপ্লাজমা বা লেজোনেলা অথবা কোল্ড অ্যাগ্লুটিনিন দেখে মাইকোপ্লাজমা, লেজোনেলার ইউরিন অ্যান্টিজেন দেখে যদি আমরা কনফার্ম করতে পারি, তাহলে আমাদের ক্লারিথ্রোমাইসিনের সঙ্গে ক্লারিথ্রোমাইসিন আর ইরাথ্রোমাইসিন, ইরাথ্রোমাইসিন তো ইউজ করার না খুব বেশি একটা এখন, তবে ক্লারিথ্রোমাইসিনের সঙ্গে আমরা রিফাম্পিসিন অ্যাড করবো। এটি কিন্তু এমসিকিউতে দিয়ে দিতে পারে। মাইকোপ্লাজমা, লেজোনেলা নিউমোনিয়ার জন্য কি কি দিতে পারে অ্যান্টিবায়োটিক? ক্লারিথ্রোমাইসিনের সাথে রিফাম্পিসিন। তার মোটামুটি আনকমপ্লিকেটেড ক্ষেত্রে আমরা যে কোনো একটা অ্যামোক্সিক্লাব অথবা ক্লারিথোমাইসিন। যদি স্টাফিলোকক্কাস অরিয়াস চিন্তা করি তাহলে এই দুইটা, মাইকোপ্লাজমা চিন্তা করলে এই যে এই ক্লারিথোমাইসিনের সাথে রিফাম্পিসিন। কিন্তু এই নিউমোনিয়াটা যদি সিভিয়ার হয়, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তাহলে ওই যে যে দুটো বলেছিলাম যে ওরাল ফর্মে অ্যামোক্সিক্লাব আর ক্লারিথোমাইসিন, এই দুইটি ইনজেক্ট ফর্মে আমরা কম্বিনেশন দিতে পারি। আনকমপ্লিকেটেড ক্ষেত্রে যে কোনো একটা ওরাল ফর্মে দেবো, আর সিভিয়ারের ক্ষেত্রে দুইটির ইনজেকশন ফর্মে কম্বিনেশন দেবো, অর্থাৎ ক্লারিথোমাইসিনটা আইবি সাথে প্লাস কোঅ্যামোক্সিক্লাব আইবি। তাহলে এই দুইটির যে কোনো একটা ট্যাবলেট ফর্মে দেবো হচ্ছে যে আনকমপ্লিকেটেড ক্যাপের ক্ষেত্রে, আর কমপ্লিকেটেড ক্যাপের ক্ষেত্রে দুইটির কম্বিনেশন দেবো কিন্তু ইনজেক্ট হবে। এটুকু মনে রাখলে হলো। কেউ কেউ যে কোঅ্যামোক্সিক্লাবের পরিবর্তে সেপ্ট্রাক্সোনা দেয়, হ্যাঁ, সেপ্ট্রাক্সোনার সাথে ক্লারিথোমাইসিন দেওয়া যেতে পারে। তবে মনে রাখো সুবিধার্থে হয় এইটা বা এইটা ওরাল ফর্মে যে কোনো একটা দেবো এই কন্ডিশনে, আর এই কন্ডিশনে এইটার কম্বিনেশনটা আইভি ফর্মে দিয়ে দেবো। এই হচ্ছে মোটামুটি এত বড় টেবিলটা পড়ার একটা সহজ উপায়। এরপর আমরা একটু আজকে শুধু আমরা কমিউনিটি অ্যাকোয়ার্ড আর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া নিয়ে আলাপ করে শেষ করবো। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে হচ্ছে যে হসপিটালে ভর্তি হওয়ার 2 দিন পরে যদি এরকম নিউমোনিয়া ডেভেলপ করে তাহলে তাকে বলা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, অথবা আরেকটা নাম হচ্ছে নজোকোমিয়া নিউমোনিয়া। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আর নজোকোমিয়াল নিউমোনিয়া refers to the new episodes of the pneumonia occurring at least 2 days after admission to the hospital. খুব দরকার একটা কথা, যে 2 দিন থাকার পরে যদি এই নিউমোনিয়া ডেভেলপ করে হসপিটালে, তখন সেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এল্ডারলিরা হচ্ছে রিস্ক বেশি থাকে,
এবং বিশেষ করে আইসিইউতে যারা ইন্টিউবেশন করা থাকে তাদেরই এই নিউমোনিয়াটা বেশি হয়। না, এটা হয় যে কাদের ক্ষেত্রে as are patient in the intensive care unit, especially when the mechanically ventilated. কি কারণে যে ভেন্টিলেটেড অ্যাসোসিয়েটেড নিউমোনিয়াও বলা হয় একে। কোন জায়গায় এটাকে বলা হয় ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। আর এটা বুঝবো কিভাবে? পেশেন্টের তো কনশাস থাকতে পারে, আনকনশাস থাকতে পারে। এটা বুঝবো যে ওই এন্ডোট্রাকিয়াল টিউবের ভিতরে যদি সিক্রেশন বাড়ে, অথবা যতটুকু অক্সিজেন দিচ্ছে হচ্ছে না, অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়তেছে, অথবা দেখা গেল যে জ্বরের পরিমাণ বাড়ছে, অথবা দেখা গেল যে ডাব্লিউবিসি কাউন্টের পরিমাণ বাড়ছে। এই যে আমরা নিচে দেখতে পারি। ক্লিনিক্যালি এটা আমরা কিভাবে বুঝবো? একটা আইসিইউতে ইন্টিউবেটেড করা একটা রোগী নিউমোনিয়াটা ডেভেলপ করছে কিনা? ডায়াগনোসিস কনসিডারেড ইন any hospital or ventilated patient who develop the purulent sputum, endotracheal secretion এ দেখা যাচ্ছে যে স্পুটামটা পুরুলেন্ট পাচ্ছি, তাহলে আমরা বুঝবো যে নিউমোনিয়া ডেভেলপ করে গেছে। অথবা ওর এক্সরে করার পরে নিউ রেডিওলজিক্যাল ইনফিল্ট্রেট, এক্সরে করার পরে দেখা গেল যে নিউ রেডিওলজিক্যাল ইনফিল্ট্রেট পাচ্ছি। অথবা আনএক্সপ্লেইনড ইনক্রিজ ইন দ্য অক্সিজেন রিকোয়ারমেন্ট, তার যতটুকু অক্সিজেন দিচ্ছিলাম একদিন ২ দিনে ভালো ছিল, ৩য় দিনে দেখা গেল অক্সিজেন পরিমাণ বাড়তেছে, তাহলে বুঝতে হবে যে তার নিউমোনিয়া ডেভেলপ করে গেছে। এটা আগে যা ছিল দেখা গেল যে ২ দিন পরে এটা আরো বাড়তেছে, তার মানে হচ্ছে নিউমোনিয়া, হসপিটালে এখন নিউমোনিয়া ডেভেলপ করে গেছে। অথবা সিবিসি ২ দিন আগে যা ছিল এখন দেখা গেল যে লিউকোসাইটোসিস বা লিউকোপিনিয়া ডেভেলপ করছে ২ দিন পরে, তাহলে সাসপেক্ট করতে হবে যে হসপিটালে অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। একটা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আমরা সাসপেক্ট করতেছি, বা ভেন্টিলেটেড পেশেন্টের নিউমোনিয়া হলো কিভাবে সাসপেক্ট করতেছি, এই পয়েন্টস গুলো মাথায় রাখতে হবে। এটা একটা এমসিকিউর অংশ। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টের, সেটা এফসিপিএস হোক, এমডি হোক, এমআরসিপি হোক, এই পয়েন্টস গুলো মাথায় রাখতে হবে। তারপরে আসলে কাদের ক্ষেত্রে এই হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াটা হওয়ার সম্ভাবনা বেশি? যাদের হোস্ট ডিফেন্স মেকানিজমটা কম থাকে। বিভিন্ন কন্ডিশনে রিডিউস হোস্ট ডিফেন্স যখন কমে যায়, কি কারণে? একটা হচ্ছে রিডিউস ইমিউন ডিফেন্স, যেমন বিভিন্ন কন্ডিশনে ইমিউনিটি কমে যায়, যেমন গ্লুকোকর্টিকয়েড ট্রিটমেন্ট যদি দেওয়া হয়, বা ডায়াবেটিক পেশেন্টের হচ্ছে ডিফেন্সিভ ফাংশন কম থাকে, ম্যালিগনেন্ট পেশেন্টের হচ্ছে এই ইমিউনিটি ইমিউনোসাপ্রেস কন্ডিশন থাকে। তাহলে এই হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, ডায়াবেটিস, ম্যালিগনেন্সি, এগুলো হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন। তার কাফ রিফ্লেক্স যদি কম থাকে, তার মানে কি রেসপিরেটরি প্রোটেক্টিভ মেকানিজম কমে গেল। কি কারণে কাফ রিফ্লেক্স কম হবে? পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে তাই হবে। ডিসঅর্ডারেটেড মিউকোসিলারি ক্লিয়ারেন্স, ওই যে সিলারি মুভমেন্টটা যখন কমে যাবে, কোন কন্ডিশনে? অ্যানাস্থেটিক এজেন্টস দিলে। ভালভার বা ভোকাল কর্ড পলসি, কোনো ইন্টিউবেশন করার সময় যদি ভালভার বা ভোকাল কর্ড পলসি হয়ে থাকে, তাহলে কিন্তু কাফ আউট বেশি করতে পারবে না, ফলে কিন্তু ডিফেন্সিভ মেকানিজম কমে যাবে। আর কি হতে পারে? অ্যাসপিরেশন হতে পারে। লাংসে দেখা গেলো যে গ্যাস্ট্রিকে বা আদার্স সিক্রেশন যখন অ্যাসপিরেশন হয়, লাংসে ঢুকে যায়, তখনই কিন্তু হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হতে পারে। কি কারণে? ইমোবিলিটি অর রিডিউস কনসাস লেভেল, একটা আনকনসাস পেশেন্টের সমস্ত সিক্রেশন সব চলে যাচ্ছে লাংসে। তাকে যদি সুপার পজিশনে শোয়ানো হয়, তাকে যদি ২ ঘন্টা পর পর এই কাজ থেকে ও কাজতে না শোয়ানো হয়, তাহলে দেখা গেল সমস্ত ওরাল সিক্রেশন, ওরোফেরিনজাল সিক্রেশন সব লাংসে চলে গেল। অথবা ভমিটিং, কেউ বমি করলো, বা ডিসফেজিয়া আছে, যেমন স্ট্রোক ডিজিজ, স্ট্রোকের কারণে কিন্তু ওরোফেরিনজাল প্যারালাইসিস হয়, ওরোফেরিনজাল ডিসফেজিয়া হয়। অ্যাকালেসিয়া কার্ডিয়া, সিভিয়ার রিফ্লাক্স ডিজিজ, এই সমস্ত কন্ডিশনে কিন্তু দেখা গেল যে তার অ্যাসপিরেশন হতে পারে, লাংসে চলে যেতে পারে, এটা স্টোমাকে না গিয়ে লাংসে চলে যেতে পারে। নেজোগ্যাস্ট্রিক ইন্টিউবেশন করার সময় দেখা গেল যে ট্র্যাকিয়াতে ঢুকাই দিল টিউবটা, তখনও তার অ্যাসপিরেশন হতে পারে। এছাড়া কোনো কারণে ব্যাকটেরিয়া আমি লাংসে ঢুকাই দিলাম, কিভাবে? এন্ডোট্র্যাকিয়াল ইন্টিউবেশন করে বা ট্র্যাকিস্টমি করার সময়। অথবা ভেন্টিলেটর যদি ইনফেক্টেড থাকে, নেবুলাইজার যদি ইনফেক্টেড, এই জন্য নেবুলাইজ যাকে দেওয়া হয় হসপিটালে, তো সিস্টেমটা কয়বার পরিষ্কার করে? এটা প্রতি মুহূর্তেই পরিষ্কার করা উচিত, স্টেরাইল করা উচিত। একটা নেবুলাইজার দেখা গেলো ১০ জনের ইউজ করতেছে, ১০ দিন ১ মাস ধরে ইউজ করতেছে, এই সমস্ত ইনফেক্টেড নেবুলাইজার দিয়ে যদি কাউকে নেবুলাইজ করতে যায়, তাহলে কিন্তু তার ইনফেকশন হতে পারে। ব্রঙ্কোস্কোপ করছে, স্টেরাইজ ঠিকমতো করে নাই, তখনও কিন্তু তার আমরা ব্যাকটেরিয়া ঢোকাই দিতে পারি লাংসে। ডেন্টাল বা সাইনাস ইনফেকশনও কিন্তু লাংসে ব্যাকটেরিয়া ঢুকতে পারে। এছাড়া ব্লাডে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে, যেখান থেকে এটা লাংসে স্প্রেড করতে পারে। কি কন্ডিশনে ব্যাকটেরিয়ামিয়া হয়? ব্লাডে ব্যাকটেরিয়া কিভাবে ছড়ায় যেতে পারে? অ্যাবডোমিনাল সেপসিস, ইন্ট্রাভেনাস ক্যানুলা ইনফেকশন, ইনফেক্টেড এম্বলি, এই সমস্ত কন্ডিশনে তখন সেখান থেকে ব্লাড থেকে লাংসে ইনফেকশন ঢুকতে পারে। এইভাবে মোটামুটি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হতে গেলে তার যে প্রিডিসপোজিং ফ্যাক্টরস গুলো, এই হচ্ছে কারণ।
এখান থেকে এটাও 3 স্টার 5 স্টার দিয়ে রাখতে হবে, এটাও এমসিকিউর একটা অংশ। এই রোগীকে আমরা ম্যানেজ করব কিভাবে? এটা আমরা পরের পেজে চলে যেতে পারি। এটা হচ্ছে 586 পেজে 586। প্রিন্সিপাল ম্যানেজমেন্ট হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মতো। হ্যাঁ? ওখানে যেরকম আমরা অক্সিজেন দিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ব্যালেন্স করেছি, অ্যান্টিবায়োটিক দিয়েছি। তবে চয়েস অফ দ্য এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি সাধারণত করা হয় কতগুলি কন্ডিশনের উপরে। যেমন অর্গানিজম যদি দেখুন আর্লি অনসেট যদি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয়, আর্লি অনসেট দেখা গেল যে 4 দিন 5 দিনের মাথায় অ্যাডমিশনে 4-5 দিনের মাথায় তার নিউমোনিয়া ডেভেলপ করছে। তখন জাস্ট ওই সিমিলার ইনভলভড ইন দ্য কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মতন আমরা ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু পেশেন্ট যদি প্রিভিয়াসলি কোনো যদি অ্যান্টিবায়োটিক না নিয়ে থাকে সেই ক্ষেত্রে কোঅ্যামোক্সিক্লাব বা সেফুরোক্সিন আমরা সাজেস্ট করতে পারি। আগে যদি কোনো অ্যান্টিবায়োটিক না নিয়ে থাকে। কিন্তু পেশেন্ট যদি রিসিভড এ কোর্স অফ দ্য রিসেন্ট অ্যান্টিবায়োটিক, যদি কিছুদিন আগে অ্যান্টিবায়োটিক খেয়েছে, তখন সেক্ষেত্রে আর অ্যামোক্সিক্লাব, সেফুরোক্সিম না গিয়ে পিপারেসিলিন এবং ট্যাজোভেক্টিন দিতে পারি। অর থার্ড জেনারেশন অফ দ্য সেফলোস্পিরিন। তাহলে এটা যখন আর্লি অনসেট অফ দ্য হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হবে। কিন্তু লেট অনসেট যদি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয়, তাদের ক্ষেত্রে গ্রাম নেগেটিভ অর্গানিজমকে সাসপেক্ট করাই বেশি, বিশেষ করে ইস্কেরিসিয়া কলাই, সিডোমোনাস, ক্লেবসিয়েলা, হ্যাঁ? তারপর আছে যে অ্যাসিডোব্যাক্টার, এগুলোকে সাজেস্ট করা হয়। এমনকি স্টাফিলোককাস অরিয়াস এর ভিতরে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোককাস অরিয়াস, যাদেরকে বলা হয় মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোককাস অরিয়াস, এবং কিছু অ্যানারোবস, এইগুলো চিন্তা করা হয়। তাহলে কি চিন্তা করা হয় লেট অনসেট অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে? এটাও এই অর্গানিজম গুলো মাথায় রাখতে হবে। কি অর্গানিজম চিন্তা করা হয়? সেই ক্ষেত্রে সিডোমোনাসের এগেইনস্টে অ্যান্টি-সিডোমোনাল ওষুধ দেওয়া লাগে, হ্যাঁ? যেটা আছে যে যাতে সিডোমোনাসকে মারতে পারে। সেই জন্য কি দেব? কার্বাপেনাম বা মেরোপেনাম দিতে পারি। অ্যান্টি-সিডোমোনাল সেফলোস্প্রিন যেমন পিপারেসিলিন, ট্যাজোভেক্টাম দিতে পারি। মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোককাস অরিয়াসকে কভার করবে বাই দ্য গ্লাইকোপেপটাইড সাচ এস ভ্যানকোমাইসিন। দেখবা যে ওয়ার্ডে কোনোভাবে কোনো কন্ট্রোল হচ্ছে না, তখন ওই যে কেন কোন কন্ডিশনে মেরোপেনাম দেওয়া হয়, কোন কন্ডিশনে তোমার ভ্যানকোমাইসিন দেওয়া হয়, এইগুলো সারা যে দেয় সেগুলো এইগুলি চিন্তা করে দেওয়া হয়। এমনকি লাইন জড়িয়ে দিতে পারি। তাহলে এই কথাগুলো রাখতে হবে যখন লেট অনসেট নিউমোনিয়া হসপিটাল এখন নিউমোনিয়া হয়, অর্থাৎ 5-6 দিনের পরে 7-8 দিনের মাথায়, তখন আমাদের এই অর্গানিজম চিন্তা করতে হবে, তাদের এগেইনস্টে কি অ্যান্টিবায়োটিক আমরা চুজ করবো সেটাও চিন্তা করতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কথাবার্তা। আর আগে জানালাম কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো। আজকে বেশি নিলাম না। সবাইকে থ্যাংকস জানাই। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে। যার যখন প্রয়োজন হবে সন্ধ্যার পরে আমাকে ফোন দিলে নেক্সট ডে কোন ক্লাস নিলে তারা জন্য সুবিধা হবে সেটা যেন আমাকে জানানো হয়। ঠিক আছে তাহলে। গুড নাইট।